ইসরায়েল এবং আমেরিকার মধ্যে ভয়াবহ রকমের যুদ্ধ চলছে। আজকে ইরানের অন্তত 6টা পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল এবং আমেরিকা, এবং ইরানের বুশেহের পরমাণু বিদ্যুৎ কেন্দ্র যেটা, তার পাশেও হামলা হয়েছে। এই নিয়ে এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশে মোট 4 দফা হামলা করলো। জবাবে ইরান 95তম ওয়েভের হামলা চালিয়েছে। এই ওয়েভে ইরান ইসরায়েল এবং আমেরিকার বিভিন্ন অবস্থানে হামলা চালিয়েছে। খুবই গুরুত্বপূর্ণ কিছু হামলা আছে। তবে এর ভিতরে সবচেয়ে বড় যে ঘটনা ঘটেছে সেটি হচ্ছে যে বাহরাইনের বন্দরের কাছে ইসরায়েলের একটি জাহাজে ডাইরেক্ট হিট করেছে ইরান। জাহাজটি জ্বলছে, সেখানে এই জাহাজকে রক্ষা করার কেউ নেই। এই যে দুই পক্ষের ভেতরে প্রচন্ড রকমের যুদ্ধ শুরু হলো, এটা কিন্তু স্থল অভিযানের আগে। তাহলে কি দাঁড়াচ্ছে? আমেরিকা কি তাহলে ইরানের ভেতরে যে স্থল অভিযান চালাতে চেয়েছিল সেটা কি করবে না? নাকি এই রকমের হামলা পাল্টা হামলার ভেতর দিয়ে যুদ্ধ আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে এবং সেটা অন্য কোনো দিকে টার্ন করতে পারে? এই সমস্ত বিষয় নিয়েই আজকের এই ভিডিওতে কথা বলবো। আশা করি আপনারা সবাই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে আবারও বলি, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। তো দর্শক, চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। আমি শুরুতেই যে কথা বলছিলাম, আজকে ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে ভয়াবহ রকমের যুদ্ধ চলেছে। এই যুদ্ধে ইরান আজকে বড় ভিকটিম হয়ে গেল। ইসরায়েল এবং আমেরিকা যে পরিমাণে ইরানের উপরে হামলা চালিয়েছে, নজিরবিহীন হামলা চালিয়েছে বলা যায়, এবং মোটামুটি ভাবে বোঝা যাচ্ছে যে ইরানকে একেবারে ধ্বংস করে দেওয়ার জন্য তারা চেষ্টা করছে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে আমেরিকা এবং ইসরায়েল যখন হেরে যাচ্ছে তার আগে একেবারে মরণ কামড় দিয়েছে এবং ইরানের ভেতরে একেবারে চরম ধ্বংসযজ্ঞ চালাতে চাইছে। এই জায়গায় কি কি হামলা চালিয়েছে একটু বলি। আপনারা হয়তো অনেকেই জানেন, ইরানের দক্ষিণ পশ্চিম অঞ্চল যে এলাকাটা, এই এলাকাতে সবচেয়ে বেশি তেল পাওয়া যায়। তার ভিতরে খুজেস্তান প্রদেশ একটা। এই খুজেস্তান প্রদেশের 6টা পেট্রোকেমিক্যাল সাইট, অর্থাৎ তেল, গ্যাস, তেলের বিভিন্ন রকমের যত উপাদান হয় বা পণ্য হয়, এইগুলোর স্থাপনা, এই পেট্রোকেমিক্যাল সাইটগুলোতে হামলা চালিয়েছে ইসরায়েল এবং আমেরিকা। তাতে বোঝাই যাচ্ছে যে ইরানের পেট্রোকেমিক্যাল যে শিল্প, যেটা এই পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিটা অনেকটা মুখ থুবড়ে পড়বে বা মারাত্মক ক্ষতির মুখে পড়লো, তাতে কোনো সন্দেহ নেই। অ্যাট দ্য সেম টাইম ইসরায়েল এবং আমেরিকা বারবার তারা মানবতার কথা বলে, মানবাধিকারের কথা বলে, কিন্তু এই নিয়ে 4বার ইরানের বুশেহের পরমাণু বিদ্যুৎ কেন্দ্র যেটা, তার আশপাশে হামলা চালিয়েছে। অ্যাক্সিডেন্টলি যদি আর একটু কাছাকাছি হামলা হয় তাহলে কিন্তু এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে রেডিয়েশন অর্থাৎ তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়তে পারে। তখন ইরানের জন্য, ইরানের জনগণের জন্য ভয়াবহ একটা ঘটনা ঘটবে। এই রিস্ক আমেরিকা এবং ইসরায়েল কি নেবে? যদি এইরকম হয় তাহলে ইরান কি করবে? ইরান কিন্তু তাদের উন্নত ক্ষেপণাস্ত্র নিয়ে প্রস্তুত আছে এবং দিমনার আশপাশে তারাও কিন্তু হামলা চালিয়েছে। দিমনার আশপাশে হামলা চালিয়েছে ইরান, পরে আগে হামলা করেছে কিন্তু ইসরায়েল এবং আমেরিকা এই বুশের প্ল্যান্টের পাশে, এরপরে নাতানজ পরমাণু প্রকল্পে, ফোরদোতে, তারপরে আপনার আরাক হেভি ওয়াটার যে প্ল্যান্ট সেখানে। সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে এই যুদ্ধ ক্রমেই কিন্তু ছড়িয়ে পড়ছে। শুধু অঞ্চলের ভেতরে তা না, এই যুদ্ধের মাত্রাটা এমন ভয়াবহ আকার ধারণ করছে যাতে বড় কিছু ঘটে যেতে পারে। বুশের পরমাণু প্রকল্পে রাশিয়ার ইঞ্জিনিয়াররা, রাশিয়ার লোকজন কাজ করে, তাদেরকে কিন্তু রাশিয়া সরিয়ে নিচ্ছে। যদি রাশিয়া তাদেরকে সরিয়ে নেয়, তার মানে দাঁড়াচ্ছে এখানে ভালো কোনো লক্ষণ নেই, খারাপ কোনো ইঙ্গিত আছে। খারাপ কোনো ইঙ্গিত মানে কি? এই পরমাণু স্থাপনায় হামলা চালাবে, এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালাবে। ব্যাপারটা যদি তাই হয় তাহলে অবধারিতভাবে ইরান ইসরায়েলের দিমনা পরমাণু প্রকল্পে হামলা চালাবে। দিমনাতে হামলা চালালে সেখানেও কিন্তু একই ধরনের ঘটনা ঘটবে। তাহলে ইরানের জনগণ যেমন তেজস্ক্রিয়তার মুখে পড়বে, পরমাণু তেজস্ক্রিয়তার মুখে পড়বে, তেমনি ইসরায়েলের জনগণও কিন্তু তেজস্ক্রিয়তার মুখে পড়বে, একইভাবে ক্ষতিগ্রস্ত হবে। সেক্ষেত্রে এই ঝুঁকি ইসরায়েল নেবে কিনা এটা তাদেরকে বিবেচনা করতে হবে। তাদের দেশের জনগণের জন্য এটা ভাবতে হবে। অবশ্য নেতানিয়াহু জনগণ দ্বারা কতটুকু সমর্থিত এখন
সেটা একটা বিবেচ্য বিষয়। আজকে একটা ভিডিও দেখলাম, আমি জানি না সত্যি কিনা ভিডিওটা, বাট ভিডিওর কন্টেন্ট যা তা হচ্ছে এই যে নেতানিয়াহু সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী মিনিস্টারদেরকে এখন লোকজন ধাওয়া করছে। ওই ভিডিওতে দেখলাম যে দুটো গাড়িতে উঠে, সম্ভবত দুজন গুরুত্বপূর্ণ মন্ত্রী, তারা উঠে যাচ্ছিল, তাদেরকে ধাওয়া করেছে লোকজন। একটা গাড়ির ড্রাইভার খুব ডেসপারেট ছিল, লোকজনের দিকে গাড়ি চালিয়ে দিয়ে তাদেরকে ভয় ভীতি দেখানোর চেষ্টা করেছে, তাদের উপর গাড়ি তুলে দেবে এরকম একটা ভাব দেখিয়েছে। আর একটা গাড়ি চুপচাপ ছিল। পরে ওই গাড়ির হম্বিতম্বির কারণে লোকজন একটু সরে দাঁড়িয়েছে, পরে দ্রুত জায়গা থেকে একেবারে দৌড়ে পালিয়েছে, মানে পালিয়ে বেঁচেছে গাড়ি দুটো, ব্যাপারটা এরকম। এবং ইসরায়েলের ভেতরে যে পরিস্থিতি, তাদের রাত নেই, দিন নেই, সময় নেই, অসময় নেই, ভোর নেই, সকাল নেই, যখন তখন ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে, ড্রোন হামলা চালাচ্ছে, সাইরেন বাজছে, ব্যাপক বিকট শব্দে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হচ্ছে, ঘর বাড়ি ভেঙে যাচ্ছে, আগুন লাগছে। এমনকি সেদিন তো বললাম, গতকালকেই তো বেনি ব্রাক শহরে ইসরায়েলের সোয়ারেজ লাইন ভেঙে চুরে একেবারে রাস্তাঘাট, ঘর বাড়ি একেবারে ময়লা, নোংরা, ডাস্ট ভরে গেছে, দুর্গন্ধে ভরে গেছে। আপনারা তো বুঝতে পারছেন সোয়ারেজ লাইনটা কি, মানে বাথরুমের যে নোংরা ময়লা যত যা এই সোয়ারেজ লাইন দিয়ে পার হয়, এই সোয়ারেজ লাইন ভেঙে গেছে, একেবারে বিশ্রী অবস্থা। তো এই যে পরিস্থিতি, এটা দিয়ে আমি যেটা বোঝাতে চেয়েছি সেটি হচ্ছে যে আমেরিকা ইসরায়েল ইরানের উপর যেমন হামলা চালাচ্ছে, তেমনি ইরানও হামলা চালাচ্ছে, পাল্টা হামলা, ভয়াবহ হামলা। এই হামলার কারণে যুদ্ধের গতি প্রকৃতি কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে, অনেক বড় কিছু ঘটে যেতে পারে। কি বড় কিছু ঘটতে পারে সেটা নিয়ে আমি আশা করছি আগামীকালকে একটা ভিডিওতে আলাদা আলোচনা করব। তো এখানে আজকের যুদ্ধ পরিস্থিতি নিয়ে মূলত কথা বলবো। ইরানের উপরে ইসরায়েল এবং আমেরিকা যখন এইভাবে হামলা চালাচ্ছে, তখন ইরানও পাল্টা জবাব দিয়েছে মারাত্মক রকমের। ইরান তার 95তম ওয়েভে একেবারে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্য অঞ্চলের, বিশেষ করে কুয়েত, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত, এই তিন দেশের মার্কিন অবস্থানে ব্যাপক হামলা চালিয়েছে। কোথায় কোথায় হামলা চালিয়েছে এবং কিভাবে কোথায়, আমি একটু আপনাদেরকে জানাই। কুয়েতের বুবিয়ানা দ্বীপ আছে একটা, সেই দ্বীপে আমেরিকার হাইমার্স ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করা আছে। এটা খুবই উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থার উপর হামলা চালিয়েছে ইরান। এরপরে বাহরাইনের উত্তর অঞ্চলে মোতায়েন করা আছে আমেরিকার পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এই পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার উপরে আজকে ইরান নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এরপরে সম্ভবত বাহরাইনে মার্কিন রকেট ক্রুজ, যারা রকেট অর্থাৎ ক্ষেপণাস্ত্র, রকেট এগুলো যাদের দায়িত্বে, তাদের একটা সমাবেশের উপরে ইরান হামলা চালিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের সেইলবান এলাকায় আমেরিকার সিনিয়র অফিসার এবং সামরিক উপদেষ্টা, এদের একটা সমাবেশ লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আজকে আবার সংযুক্ত আরব আমিরাতের ওরাকল কর্পোরেশনের, আপনারা হয়তো জানেন, গতকালকে বলেছিলাম আমেরিকার টেক জায়ান্ট এআই ডেটা তৈরি করে, মূলত এই ওরাকল কর্পোরেশনের এআই টেকনোলজি ফ্যাসিলিটি, যেটা যে বিল্ডিং, যে ভবনের তার অফিস, সেখানে হামলা চালিয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এরপরে বাহরাইনের খলিফা বিন সালমান, এই বন্দরের কাছে ইসরায়েলের একটা জাহাজ জাস্ট যাচ্ছিল। আমি প্রেস টিভিতে দেখলাম যে হরমুজ প্রণালীর কাছাকাছি, আর অন্য কোনো মিডিয়াতে দেখলাম যে বাহরাইনের এই বন্দরে ইসরায়েলের একটি জাহাজ ছিল, বাণিজ্যিক জাহাজ। জাহাজটার নাম এমএসসি ইশিকা। এই এমএসসি ইশিকা একটা বাণিজ্যিক জাহাজ, সেই জাহাজের উপর হামলা চালিয়েছে ইরান, একেবারে ডাইরেক্ট হিট। এই ইশিকা জাহাজটি মূলত ইসরায়েলের, কিন্তু অন্য কোনো দেশের, তৃতীয় কোনো দেশের পতাকা ব্যবহার করছিল, বাট ইরান ঠিকই ধরে ফেলেছে এবং এই জাহাজে হামলা চালিয়েছে। জাহাজটি জ্বলছে এবং এই জাহাজের আগুন নেভানোর মতো তো কেউ বেসিক্যালি নেই, কারণ যুদ্ধ পরিস্থিতি সবচেয়ে বড় কথা, এটা হচ্ছে ইসরায়েলের জাহাজ, মানে ইসরায়েলের জাহাজ তো সবচেয়ে বেশি টার্গেট। আমেরিকা ইসরায়েলের জাহাজই তো সবচেয়ে বড় টার্গেট ইরানের। সেই জাহাজ যখন পেয়েছে, তখন ওই জাহাজকে আর আস্ত রাখার কোনো চিন্তা ইরান করবে না, এটা স্বাভাবিক। ইসরায়েলের বেনি ব্রাক, পেতা তিপকা, তেল আবিব, রামাত গান, কিরিয়াত শামোনা, এইসব জায়গায় ব্যাপক হামলা চালিয়েছে এবং ইসরায়েলের যে সমস্ত ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তার বেশিরভাগই ইরানের কদর ক্ষেপণাস্ত্র। এটা আপনারা সবাই জানেন, কদর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এই ব্যালিস্টিক মিসাইল মূলত এর
মাল্টিপল ওয়ারহেড থাকে, অর্থাৎ অনেকগুলো ওয়ারহেড একসাথে থাকে। এই ক্ষেপণাস্ত্র ছুড়লে একেবারে ইরান থেকে ইসরায়েল পর্যন্ত একটা ক্ষেপণাস্ত্র হিসেবেই যাবে, কিন্তু লক্ষ্যবস্তুতে আঘাত হানার কিছুক্ষণ আগে ওয়ারহেড থেকে অনেকগুলো ছোট ছোট ওয়ারহেড বেরিয়ে অনেকগুলো টার্গেটে হামলা চালাতে পারে। তার মানে এই ক্ষেপণাস্ত্র যেহেতু ক্লাস্টার ওয়ারহেড অনেকগুলো একসাথে বের হয়, সেক্ষেত্রে এর ধ্বংস ক্ষমতা বেশি। ইরান মূলত আজকে ইসরায়েলে প্রধানত এই কদর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, এর পাশাপাশি হাস কাসেম, খাইবার শেকান, খুররম শাহর এই সমস্ত ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। আজকের যতদূর খবর পাওয়া যাচ্ছে তাতে আজকে কয়েক দফা সম্ভবত 3টা ওয়েবে হামলা হয়েছে। এর আগে 94তম যে ওয়েব, সেই ওয়েবে ইসরায়েলের উত্তর, দক্ষিণ এবং মধ্যাঞ্চল এই 3টা অঞ্চল লক্ষ্য করে ব্যাপক হামলা চালানো হয়েছিল। ইসরায়েল এবং আমেরিকা যেভাবে ইরানের উপরে জোরদার হামলা চালাচ্ছে, তেমনি ইরানও ইসরায়েল এবং আমেরিকার বিভিন্ন লক্ষ্যবস্তুতে জোরালো হামলা চালাচ্ছে। আমি আপনাদেরকে একটা কথা নিশ্চিত করি, ইরানের হামলায় যত বেশি ক্ষয়ক্ষতি হচ্ছে ইসরায়েল এবং আমেরিকার, তত বেশি তারা হামলা চালানোর চেষ্টা করছে এবং ইরানও ঠিক পাল্টা জবাব দিচ্ছে। সেক্ষেত্রে একথা ভাবার কোনো কারণে আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে ইরান কি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে? ইরাকে তো অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে। হ্যাঁ, ইরানে বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে কি কারণে? দুটো শক্তির সাথে লড়াই করছে, এটা তো প্রথম কথা। দ্বিতীয় কথা, ইরানে তো বাংকার ব্যবহার করে না লোকজন, সবাই তো স্বাভাবিক। এমনকি খোলা ময়দানে যুদ্ধ হচ্ছে, এর ভিতরে বিক্ষোভ প্রতিবাদ প্রতিদিন হচ্ছে রাতের বেলায়। তো এই পরিস্থিতিতে আমার কেন জানি মনে হচ্ছে এই যুদ্ধ ভিন্ন কোনো দিকে টার্ন নিতে পারে। তবে এখানে সবচেয়ে বড় ব্যাপার, ইসরায়েলের ভেতরে জনগণ কিন্তু নেতানিয়াহু সরকারের উপরে ক্ষিপ্ত হয়ে গেছে, কারণ তাদেরকে প্রতিদিন প্রতি মুহূর্তে বাংকারে থাকতে হচ্ছে এবং একটা অসহনীয় যন্ত্রণা। মুহূর্তে মুহূর্তে সাইরেন বাজছে, ড্রোন হামলা চালাচ্ছে, রকেট হামলা চালাচ্ছে, ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে, ইরান হামলা চালাচ্ছে, লেবাননের প্রতিরোধ যোদ্ধারা চালাচ্ছে, ইয়েমেনের হুথি যোদ্ধারা এক ভয়াবহ বিপদের মধ্যে আছে। ইসরায়েলের প্রায় 5 মিলিয়ন মানুষ এখন বাংকারে থাকে। 5 মিলিয়ন মানে 50 লাখ। সেখানকার জনসংখ্যা টোটাল মনে হয় 70 বা 90 লাখ। তার 50 লাখ থাকে বাংকারে স্থায়ীভাবে। এটা কোনো লাইফ হলো? এই লাইফ তো তারা চায়নি। তারা কিন্তু নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠছে। একইভাবে আমেরিকায়ও কিন্তু মানুষ ক্ষেপে গেছে এবং নো কিং বলে কিন্তু তারা আন্দোলন করছে, লাখ লাখ মানুষের বিক্ষোভ সমাবেশ। অথচ ইরানে এই যুদ্ধ যখন চলছে তখন ইরান সরকারের প্রতি সমর্থনে প্রতিদিন লাখ লাখ মানুষ বিভিন্ন শহরে বিক্ষোভ মিছিল, স্লোগান দিচ্ছে, সমর্থনমূলক সমাবেশ করছে। যেখানে ইসরায়েল এবং আমেরিকা ইরানের সরকার পরিবর্তনের জন্য যুদ্ধ শুরু করলো, সেখানে ওই দেশের সরকারের বিরুদ্ধে, ওই দুই দেশের সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হচ্ছে। ইরানে তার কোনো ছিটে ফোটে নেই, সরকার পরিবর্তনের কোনো নামগন্ধ নেই, জনগণের ভেতরে এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তাদের চিন্তা একটাই, ইসরায়েল এবং আমেরিকাকে কিভাবে পরাজিত করা যাবে। সেক্ষেত্রে আমেরিকা যে আশা করেছিল যে ইরানের সরকার পরিবর্তন করবে এবং ইসরায়েলও সে একই আশা করেছিল, সেই আশা পূরণ হবে না। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা শেষ করব। আপনাদের কি মনে হয়? আপনাদের কি মনে হচ্ছে যে ইসরায়েল এবং আমেরিকা ইরানের সরকার পরিবর্তন করতে হবে, সেই রকম পরিস্থিতি আর আদৌ আছে? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।